আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যা সমস্যার ষড়যন্ত্র কিনা তদন্ত করা হবে বলছেন আসিফ মাহমুদ। এদিকে ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য? জানাবো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, উদ্ধারের অপেক্ষায় অনেক মানুষ। ভয়াল বন্যায় এই পর্যন্ত নিহত 15, ক্ষতিগ্রস্ত 48 লাখ মানুষ। এবং সর্বশেষ জানাবো বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্যা সমস্যার ষড়যন্ত্র কিনা তদন্ত করা হবে বলছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সকল সিস্টেম সংস্কার করা হবে। বাংলাদেশ সৃষ্ট বন্যার সমস্যার ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব। আসলে ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হচ্ছে। আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই, তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরো বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বলছি সিস্টেমকে রিফরমেশন করব। তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না, এটাই স্বাভাবিক। তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি, সেটা যাওয়ার পর আমরা সিস্টেম রিফরমেশনে হাত দিব। ছাত্ররা সিস্টেম রিফরমেশনের জন্য লড়াই করেছে, শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়। তিনি বলেন, নোয়াখালী উপকূলীয় অঞ্চল, এখানকার মানুষ বন্যার সাথে খুব একটা পরিচিত না, তবে উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন। তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সবাই মিলে কাজ করব। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে, আপনারা তাদের সহযোগিতা করবেন। এর আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তারপর আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসনের সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য? ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর থেকে ভারতে রয়েছে শেখ হাসিনা। এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও রয়েছে। সার্বিক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে? এই প্রশ্নের সামনে রেখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। এই প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে না ভারত। এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টা চলছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুদেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। 2016 সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করেন, সেখানে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি, সেটা সরকারিভাবে কোনো প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা ঠিক কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন, সে ব্যাপারেও এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলামে দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের আজ পর্যন্ত একটি শব্দও বলেনি। দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, ভারতে শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। তবে এইসবই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে বলা হচ্ছিল। এখন এই পাসপোর্ট বাতিল হলে পরিস্থিতি কোন দিকে যাবে তার নতুন প্রশ্ন। এ বিষয়ে জবাবে দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে বলেছেন, সেটা বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হবে। এখানেও নিশ্চয় সেটাই তৈরি আছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, উদ্ধারের অপেক্ষায় অনেক মানুষ। ফেনীসহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল ও উত্তর পূর্ব অঞ্চলের 12 জেলার চলমান বন্যা পরিস্থিতিতে উজানের ঢল ও বৃষ্টিপাত কম হয়, কিছু এলাকা কমতে শুরু করেছে পানি। তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এতে নিহত হয়েছেন 15 জন।
এখন পর্যন্ত 12টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50 লাখ মানুষ। এই মুহূর্তে মোট 9,46,769 পরিবার পানিবন্দী। কুমিল্লায় গোমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে, তবে শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় 50টি গ্রাম। এসব এলাকায় অন্তত 1.5 লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। দুর্গত এসব মানুষ সহ আদর্শ সদর, চট্টগ্রাম, 14 ও লাঙ্গলকোট উপজেলার 7 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীতে 8 উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়ক ও বাড়িঘর কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। এসব জায়গায় 500 টনের বেশি চাল বিতরণ করেছে প্রশাসন। বন্যা পরিস্থিতি মোকাবেলা প্রসঙ্গে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের ধৈর্য ধরতে আহ্বান জানাচ্ছি। প্রতিটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ পৌঁছানোর কাজ চলছে। আশা করছি সঠিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছাতে পারবো। ফেনীর 6 উপজেলায় 10 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত 50,000 জনকে। বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন সব এলাকার সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের সহায়তা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। তারা বলেছেন, অনেকেই খাবার, বিশুদ্ধ পানির তীব্র অভাবে আছে, তাদের সহায়তায় এগিয়ে আসা উচিত। বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ির পানি কমেছে, তবে দুর্ভোগে পড়েছে 70,000 মানুষ। খাগড়াছড়িতে পরিস্থিতি অপরিবর্তিত। দীঘিনালায় এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, 150 থেকে 200 পরিবার বন্যার কারণে আটকা পড়েছে। আমরা তাদের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছি। কাবাখালী ও বোয়ালখালী সহ অন্যান্য বন্যাত্ম দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ চলছে। ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ায় পানি কমেছে ধীরে। হবিগঞ্জের ধোয়াই নদীর পানিও কিছুটা কমেছে, তবে সেখানে 5 উপজেলায় পানিবন্দী রয়েছে 57,000 মানুষ। স্থানীয়রা বলছেন, পানি কমলে নিজেদের বাড়িতে গিয়ে থাকার অবস্থা নেই। বন্যা সব ভেঙে গেছে। মৌলভীবাজারের কমলগঞ্জে পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে মনু নদের পানির কারণে নতুন করে প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে অনেক এলাকায়। ভয়াল বন্যায় এ পর্যন্ত নিহত 15, ক্ষতিগ্রস্ত 48 লাখ মানুষ। অতিবৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 48 লাখের বেশি মানুষ। 11 জেলায় পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানায়। বন্যায় সর্বশেষ ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যায় এখন পর্যন্ত 15 জন মারা গেছেন, যাদের মধ্যে 13 জন পুরুষ, 2 জন নারী। কুমিল্লা 4 জন, চট্টগ্রামে 4 জন, কক্সবাজারে 3 জন, ফেনীতে 1 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন ও লক্ষ্মীপুরে 1 জন। দুর্যোগ মন্ত্রণালয় জানায়, 11 জেলায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার মোট 9,46,769 পরিবারের পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 48,69,299 জন। 77 উপজেলায় বন্যা প্লাবিত এবং 589টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট 3,176টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট 3,176টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 1,15,030 জন লোক এবং 18,096টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। 11 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য মোট 639টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যার ক্ষতিগ্রস্ত 11 জেলায় দুর্গতদের মাঝে বিতরণের জন্য নগদ 3,52,00,000 টাকা, 20,150 টন চাল এবং 15,000 বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে তথ্য সহযোগিতার জন্য। 0255101115 নম্বর চালু রয়েছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সচিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রব এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। শ্রম, কর্মসংস্থান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমানে উপদ্রব এলাকায় অবস্থান করছেন। এদিকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রাণ উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠাতে আগ্রহীদের স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আগ্রহীদের সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল নামের অ্যাকাউন্ট হিসেবে নাম্বার 010733300493 অনুদান পাঠানোর অনুরোধ জানানো রয়েছে। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান।
দেশের বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানান যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষের হিংসা বিরোধী বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন। তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব। তিনি বলেন, হঠাৎ করে আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে লাখ লাখ মানুষের পানিবন্দী হয়ে পড়েছে। পূর্ব অঞ্চলের জেলার পর জেলা প্লাবিত হওয়ার মনোবেদন জীবনযাপন করতে বাধ্য হচ্ছে লাখ লাখ মানুষ। জীবন ও জনমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে জীবন গেছে কয়েকজন মানুষের। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরীণ উদ্ভূত কারণে নয়। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশে প্রতিবেশীর ভারতের ত্রিপুরা রাজ্যের প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা। হঠাৎ করে বাঁধ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটিবারের জন্য বাংলাদেশকে আগাম কোনো সতর্কতা দেয়নি তারা। ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবেলায় বাংলাদেশ সামান্যটুকু প্রস্তুতি নেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ অসহায় বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, এমন পরিস্থিতিতে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করে এখন সময় ক্ষেপণ করারও সময় নেই। বিএনপি বিশ্বাস করে, বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা করা এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতি আমি সারা দেশে, বিশেষ করে সেসব এলাকায় এখন আক্রান্ত হয়নি সেসব এলাকায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, সহায়তার হাত বাড়িয়ে দিন, তাদের নিরাপত্তার পাশে দাঁড়ান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।